specifically practice করব যে আলাপটা আসলে কেউ যদি এসে কোনোদিন নাও পড়ে তার জন্য তোমার আলাপটা রেলিভেন্ট। একটু দেখো স্যার এর আগে যদি একটু 37 নাম্বার সেকশনটা আরেকবার একটু বলতেন। 35 নম্বর সেকশন লাস্ট ক্লাসের পড়াশোনা, তাই তো? আচ্ছা জি স্যার। আচ্ছা, অল্টারনেটিভ প্রেয়ার ফর রেসিশন ইন সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। জয়, তুমি মনে করো একটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করছো। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা বলতে কি বোঝায়? তুমি হচ্ছে কারোর সাথে একটা চুক্তি করছো, ওই চুক্তিটা যাতে একই মানে যেভাবে চুক্তি করছো তুমি, যে বাক্যে চুক্তি করছো ওই একইভাবে যাতে বাস্তবায়িত হয়, ওই জন্য তুমি মামলা করছো। এটাকে বলে স্পেসিফিক পারফরমেন্স, সুনির্দিষ্ট চুক্তির বাস্তবায়ন। ওই যে মামলাটা, ওই মামলাতে তুমি অল্টারনেটিভলি এইটাও ক্লেইম করতে পারো বা লিখে দিতে পারো প্লেন্টের ভিতরে যে যদি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট না দেয়া যায় তাহলে যেন রেসিশন দেয়া হয়। রেসিশন মানে কি? চুক্তিটা যাতে বাতিল করে দেয়া হয়, রদ করে দেওয়া হয়। রদ করে দেয়া হয়, ইয়েস, এটাকে বলে রেসিশন। তো এখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করছিলা তুমি, প্রাইমারি ক্লেম ছিল তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এবং আদালতকে এটা বলছো যদি আমার প্রাইমারি ক্লেম যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে যে চুক্তিটা আমরা করছিলাম ওই চুক্তিটাকেই আপনি রদ করে দেবেন, এটা আমার সেকেন্ডারি ক্লেম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা যে জিনিসটা পড়বো এটা খুবই রেলিভেন্ট একটা সেকশন, আর্টিকেল সেকশন 42। এটা একটা ডিসক্রিশনারি পাওয়ার। কি লেখা এখানে? ডিসক্রিশন শব্দটা ইউজ করা আছে না জয়? জি স্যার, ডিসক্রিশনারি। ডিসক্রিশনারি পাওয়ার কি পাওয়ার? এখানে লেখা আছে ডিসক্রিশন অফ দ্য কোর্ট অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। আবার লিখছে বার টু সার্চ ডিক্লারেশন। তার মানে এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে কোর্ট ডিক্লেয়ার করবে কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে একটা বাধা আছে ডিক্লেয়ার করার ক্ষেত্রে। এখন ডিক্লেয়ারটা কি করবে, মানে যে কি বিষয়ে ডিক্লারেশন হবে সেটাও আমাদের একটু জানা উচিত। এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে তোমার দেখো, এনি পার্সন মানে যে কোনো ব্যক্তি এখানে যাইতে পারে কোর্টে, তাই তো? তো এনি পার্সন এন্টাইটেল টু এনি লিগাল ক্যারেক্টার অর টু এনি রাইট টু এনি প্রপার্টি। তার মানে যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তিতে কোনো অধিকার থাকে অথবা সে একটা আইনি, এই যে ক্যারেক্টার মানে কি বলতো? লিগাল ক্যারেক্টার জিনিসটা কি? তার যদি একটা কোনো লিগাল ক্যারেক্টারে তার একটা মানে তোমার দাবি থাকে, সে কি করতে পারে? একটা সুট ফাইল করতে পারে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে তার এই লিগাল ক্যারেক্টারটাকে অথবা তার এই সম্পত্তির অধিকারটাকে ডিনাই করতেছে, অথবা ডিনাই করার জন্য ইন্টারেস্টেড ব্যক্তি সে। হি ইজ টাইটেল টু সাচ ক্যারেক্টার অর রাইট and the court may in its discretion make therein declaration that he is so entitled and the plaintiff need not in such suit ask for any further relief. আচ্ছা, এটা শুনতে অনেক কঠিন লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু জিনিসটা হচ্ছে খুব সিম্পল। মনে করো আমার এক্স নামের একজন ব্যক্তি, সে হচ্ছে তার একটা ওয়াইফ আছে, তার ওয়াইফকে সে ডিনাই করতেছে, বলতেছে সে আমার ওয়াইফ না। এখন তার ওয়াইফ বলতেছে না, সেই হচ্ছে আমার হাজবেন্ড। এখন হাজবেন্ড যদি হয় তাহলে ওই ওয়াইফের হাজবেন্ডের কাছ থেকে কিছু রাইট আছে, তাই না? সে কিছু ধরনের রাইটস পাবে তার ওয়াইফ হিসেবে, সে যেসব অধিকারগুলো, মেইনটেনেন্সের অধিকার, ডাওয়ারের অধিকার, অল দোজ থিংস শি উইল গেট। এখন হাজবেন্ড কি করতেছে? তার ওই লিগাল ক্যারেক্টারটাকে ডিনাই করতেছে। লিগাল ক্যারেক্টারটা কি তার বলতো? ওয়াইফ। স্যার বৈবাহিক সম্পর্ক। হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক। লিগাল ক্যারেক্টার মানে হচ্ছে ওই মহিলার আইনগত ক্যারেক্টারটা হচ্ছে সে হচ্ছে ওই ব্যক্তির ওয়াইফ। এই যে ক্যারেক্টারটা, এই লিগাল স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা কিভাবে পাইছে? সে আইনের মাধ্যমে পাইছে না? বিয়েটা একটি আইনত মানে একটা লিগাল প্রসেস না বিয়ে হওয়াটা? জয় স্যার, হ্যাঁ, বিয়ে হওয়াটা তো একটা লিগাল প্রসেস, তাই না? এখন যেহেতু বিয়ে হওয়াটা একটা লিগাল প্রসেস, যখন তুমি কোনো লিগাল প্রসেসে কোনো স্ট্যাটাস গেইন করো সেটাকে বলে তোমার লিগাল ক্যারেক্টার। যেমন তুমি কারোর সন্তান, তুমি যদি কারোর সন্তান হও
তার মানে আইনগতভাবে আইন তোমাকে বলতেছে যে তোমার ওকে পিতা বলে ডাকার অধিকার আছে এবং পিতার কাছ থেকে সমস্ত ধরনের যত রাইটস সবগুলো পাওয়ার অধিকার আছে। আবার মনে করো তুমি একটা সরকারি চাকরির জন্য আবেদন করছিলা, তুমি চাকরি পাইছো, কিন্তু চাকরি পাওয়ার পর তোমাকে বিনা কারণে বহিষ্কার করে দিছে। এখন তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কোর্টে গিয়ে লিগাল ক্যারেক্টারের ডিক্লারেশনের জন্য মামলা করতে পারো, লিগাল স্ট্যাটাস, যে আমি এই সরকারি চাকরিজীবী হিসেবে যে আমার অধিকারটা, চাকরিজীবী হিসেবে থাকার যে অধিকারটা, ওই থাকার অধিকারটা যেন ডিক্লেয়ার করা হয়। কারণ কি, তোমার এখানে একটা লিগাল ক্যারেক্টার ছিল। লিগাল ক্যারেক্টারটা কি? তুমি এই চাকরিজীবী, ইউ আর দ্য সার্ভিস হোল্ডার অফ দিস পোস্ট, দিস ইজ ইউর ক্যারেক্টার অ্যান্ড ইউ হ্যাভ গট দিস থ্রু এ লিগাল প্রসেস। সো এমন কোনো স্ট্যাটাস যেটা তোমাকে আইনের মাধ্যমে দেয়া হয় সেটাকে বলে লিগাল ক্যারেক্টার। বুঝছো? হ্যালো, হ্যালো। মানে স্যার যদি কেউ আমার কোনো লিগ্যাল ক্যারেক্টারকে বা আমার যেই আইনত বৈধতা আছে সেটাকে যদি অস্বীকার করে, তো সেই ক্ষেত্রে আমি এই সেকশনের আন্ডারে মামলা করে আমার সেই লিগ্যাল ক্যারেক্টারটাকে আর্ন করতে পারি। মানে ঘোষণা নিতে পারো যে তোমার ওই লিগাল ক্যারেক্টারটা আছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে তোমার যদি কোনো লিগাল ক্যারেক্টার থাকে, ইউ আর লিগালি কি বলে এন্টাইটেল টু সাম ক্যারেক্টার অর লিগালি এন্টাইটেল টু সাম স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসটাকে যদি কেউ ডিনাই করে অথবা ডিনাই করতে চায়, তখন তুমি কোর্টে গিয়ে ডিক্লেয়ার করাইতে পারো যে আমার এই স্ট্যাটাসটা আছে, আই অ্যাম দ্য স্ট্যাটাস হোল্ডার। এটা হচ্ছে তোমার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 নম্বর ধারার মূল কথা। এটা আরেকটা জিনিস নিয়ে হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো প্রপার্টিতে তোমার কোনো রাইট আছে এবং কেউ সেই প্রপার্টির রাইটটাকে ডিনাই করতেছে। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু দেখো তাহলে বুঝতে পারবা। বেসিক উদাহরণটা দেখো। এ ইজ এ লফুলি ইন পজিশন অফ সার্টেন ল্যান্ড। এ আইনগতভাবে তোমার একটা জমির পজিশনে আছে। দ্য ইনহেবিটেন্টস অফ এ নেইবারিং ভিলেজ, পাশের গ্রামের কিছু লোকজন বলতেছে এই জমির উপর দিয়ে আমাদের রাস্তার অধিকার আছে। ঠিক আছে, মনে করো এটা একটা জমি, এটা একটা জমি, এই জমির উপরে পাশের গ্রামের লোকজন বলতেছে আমরা আরেকটা গ্রামে যাওয়ার জন্য এই জমির উপর দিয়ে রাস্তার অধিকার আছে। এ যেটা করতে পারে, এ মে সিউ ফর ডিক্লারেশন দ্যাট দে আর নট এন্টাইটেল টু দ্য রাইট টু সো ক্লেম। বলতেছে তারা যে অধিকারটা ক্লেম করতেছে, এদের এই ক্লেমটা আসলে করা উচিত না। এই ডিক্লারেশনটা তুমি কোর্টে গিয়ে চাইতে পারো। কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার এনি রাইট টু এনি প্রপার্টি সম্পর্কে, তোমার যে প্রপার্টি সম্পর্কে যে রাইটটা, প্রপার্টি সম্পর্কে যে রাইট, সেটাকে তারা কি করতেছে, ডিনাই করতেছে। এখন প্রপার্টির রাইটটা কি ছিল? তুমি এখানে অ্যাবসলিউটলি ওন করবা জিনিসটা। এই যে অ্যাবসলিউট ওনারশিপ, সেটাকে ডিনাই করে বাকি লোকরা কি করলো, বলতেছে এখান দিয়ে আমার চলাচলের অধিকার আছে। তো তুমি কোর্টে গিয়ে, তোমার যেহেতু এই যে রাইট টু প্রপার্টিটা তারা ডিনাই করলো, তুমি কোর্টে গিয়ে বলতে পারো আমার এই রাইট টু প্রপার্টিটা আছে, এটা আপনারা ডিক্লেয়ার করেন। আপনি মোহাম্মদ আদালত এটা ডিক্লেয়ার করে দেন। বুঝছো জয়? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা একটু দেখো, এটা দেখলে বুঝতে পারবা। বলতেছে 42 নম্বর ধারায় আইনি পরিচয় বা অধিকার সম্পর্কে আদালতের ঘোষণামূলক ক্ষমতা। বলতেছে যে কোনো ব্যক্তি যার কোনো আইনি পরিচয় আছে, আইনি পরিচয় মানে হচ্ছে লিগাল ক্যারেক্টার, যার কোনো লিগাল ক্যারেক্টার আছে বা সম্পত্তির ওপরে আইনগত একটা অধিকার আছে, এবং অন্য কোনো ব্যক্তি যদি তা অস্বীকার করেন বা অস্বীকার করার ইচ্ছা পোষণ করেন, তবে সংক্ষুব্ধ ব্যক্তি সেই অধিকার বা পরিচয় প্রতিষ্ঠার জন্য আদালতের কাছে ঘোষণামূলক মামলা করতে পারেন। আদালত তার বিবেচনাধীন ক্ষমতায় ডিসক্রিশনারি পাওয়ারে এই ঘোষণা দিতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ লিগাল ক্যারেক্টার? বলতেছে লিগাল ক্যারেক্টার বলতে একজন মানুষের এমন এক আইনি অবস্থান, পদবি বা মর্যাদাকে বোঝায় যা রাষ্ট্র বা আইন দ্বারা স্বীকৃত। যেমন ধরো, বৈধ সন্তানের অধিকার, উত্তরাধিকারের স্বীকৃতি। দেখো, বাংলাদেশের বিভিন্ন মামলায় দেখা যায় কোনো ব্যক্তি যদি দাবি করেন যে তিনি অমুকের বৈধ সন্তান বা বৈধ স্ত্রী, কিন্তু সমাজ বা অন্য কোনো অংশীদাররা তা অস্বীকার করে। অংশীদাররা তো অস্বীকার করবেই, অংশীদাররা অস্বীকার করলে তাদের তো লাভ সেখানে, বোঝই তো। তবে তিনি 42 ধারায় আইনি মর্যাদা বা লিগাল ক্যারেক্টারের ঘোষণা চাইতে পারেন। এখানে সে কিসের ঘোষণা চাবে? সে গিয়ে বলবে আমি তার বৈধ স্ত্রী অথবা আমি তার কি বৈধ সন্তান, এইটাই তার বেসিক্যালি ক্যারেক্টার। আদালত ঘোষণা দিলে তিনি আইনগতভাবে ওই ওয়ারিশ হিসেবে স্বীকৃতি পেতে পারেন। আবার এটা দেখো, কোনো স্ট্যাটিউটরি বডি বা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীকে যদি আইনের বিধিবিধান লঙ্ঘন করে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে তিনি আদালতে এসে ঘোষণা চাইতে পারেন যে তার বরখাস্তটি অবৈধ এবং তিনি এখানে চাকরিতে বহাল আছেন। এখানে তার এই যে চাকরিজীবী স্ট্যাটাস
বা কর্মকর্তার পদ, সেটিই হলো তার লিগাল ক্যারেক্টার। আবার দেখো, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা। যদি কোনো ব্যক্তি বৈধ মনোনয়নপত্র কোনো পদ পর্ষদ বা রিটার্নিং কর্মকর্তা অন্যায়ভাবে বাতিল করে দেয়, তবে তিনি 42 ধারায় মামলা করে ঘোষণা চাইতে পারেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন বৈধ প্রার্থী। এই যে বৈধ প্রার্থী অবস্থা তার, এটাই হচ্ছে তার লিগাল ক্যারেক্টার। তো তুমি যদি কোনো লিগাল ক্যারেক্টার বলতে সেটাই বোঝায় যেটা তুমি আইনগতভাবে একটা অধিকার বা একটা অবস্থান বা একটা স্ট্যাটাস তুমি দাবি করতে পারো, সেটাকেই বলে লিগাল ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটাকে বা এই লিগাল স্ট্যাটাসটাকে যদি কেউ ডিনাই করে, তখন তুমি কোর্টে গিয়ে ডিক্লারেশন চাইতে পারো যে আমার এই স্ট্যাটাসটা বা এই ক্যারেক্টারটা আছে। বুঝছো? যারা বুঝো নাই তারা হাত তোলো একটু প্লিজ। স্যার অনেক সময় তো হচ্ছে মানুষ মানে মিথ্যা কথা বলেও বা মিথ্যার মাধ্যমে তো স্যার ওই যে লিগ্যাল ক্যারেক্টার দাবি করে, সেক্ষেত্রে মিথ্যা বলে কিরকম দাবি করে বাকিটা একটু বলো তো। মানে তুমি বলতে চাচ্ছ কোন একজন ব্যক্তি হঠাৎ করে দাবি করলো মনে যে আমি করেন এখন, যে হ্যাঁ উদাহরণটা দাও একটু প্লিজ। স্যার মনে করেন যে এই এই জমিটা আমার, কিন্তু জয় মনে করলো যে না আমি হচ্ছে আহ, একটু হয়রানি করব বা আমি একটু ওরা হচ্ছে করব, যে আমি কোর্টে গিয়ে দাবি করলাম যে না এই জমি আমারই, বা আমি কিছু দেখাইলাম যে লিগাল ক্যারেক্টার জায়গা থাকা দরকার যে এই জিনিসগুলো আমারই, এরকম স্যার অনেক সময় তো হয়। হ্যাঁ, তুমি তো মিথ্যা দাবি করতেই পারো, এটা নিয়ে তো কোনো প্রশ্ন উঠতেছে না এখানে। মিথ্যা দাবি করলে তো তুমি কোর্টে গিয়ে প্রুভ করতে হবে তোমাকে যে আসলেই তুমি জমির মালিক। এটা তোমাকে প্রুভ করা লাগবে কোর্টে। মনে করো আমার একটা জমি আছে, তো তুমি দাবি করতেছো এই জমির মালিক হচ্ছে তুমি, এবং কোর্টে গিয়ে একটা ডিক্লারেশন চাচ্ছ। তুমি বলতেছো যে ওই লোক জমির মালিক না, আমি জমির মালিক। তুমি এটা নিয়েও কোর্টে যাইতে পারো ডিক্লারেশনের জন্য, যাতে করে তোমাকে মালিক ঘোষণা করা হয়। কিন্তু তোমাকে তো ওখানে গিয়ে টাইটেল ডিড দেখাইতে হবে, প্রমাণ করতে হবে, তাই না? দুনিয়ার যে কেউ ব্যক্তি তো তোমার যে কোনো কিছু দাবি নিয়ে কোর্টে যাইতে পারে ডিক্লারেশনের জন্য। ডিক্লারেশনের জন্য বেসিক্যালি কোনো ধরনের বাধা নিষেধ নাই। এখানে যে বলতেছে না লিগাল ক্যারেক্টার, লিগাল ক্যারেক্টার দুনিয়াতে সবকিছুই তো লিগাল ক্যারেক্টার বেসিক্যালি। আইনগতভাবে যেসব ক্যারেক্টারগুলো তুমি পাচ্ছ, তুমি বলতে পারো যে এই ক্যারেক্টারটা আমার আছে বা এই স্ট্যাটাসটা আমার আছে বা এই জিনিসটার জন্য আমি দাবিদার। কোর্টে যাও, কোর্টে গিয়ে প্রুভ করো। তুমি প্রুভ না করতে পারলে তো কোর্ট তোমাকে কোনো কিছু দেবে না। যে কোনো, এখন একটা বাচ্চা এসে যদি বলে যে আমি মেহেরাবের বাবা, এই সরি মেহেরাব ছাড়া আমার হচ্ছে বাবা হয়, এখন সে তো বেসিক্যালি লিগাল ক্যারেক্টারই দাবি করতেছে আলটিমেটলি। সে কোর্টে গিয়ে যদি প্রমাণ চাই যে আমার ডিক্লারেশন চাই আমি মেহেরাব স্যারের হচ্ছে বৈধ সন্তান, সে ডিক্লারেশন যদি প্রমাণ করতে পারে তাহলে কোর্ট দিয়ে দেবে। ডিএনএ টেস্ট সহ অল দোজ থিংস যদি প্রমাণ হয় তখন দিয়ে দেবে কোর্ট তাকে ডিক্লারেশন। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আজমিরি জাহান মিম বলো। এই আজমিরি, কথা কও না কেন? হ্যাঁ কথা বলো, আমি শুনতেছি। আজমেরি জাহান মিম, হাত তুলছো তুমি, কিছু বলতেছো না তো? স্যার ওর মনে হয় নেটওয়ার্ক সমস্যা নাকি। আচ্ছা, তাহলে এখন বুঝলা লিগাল ক্যারেক্টার জিনিসটা কি। লিগাল ক্যারেক্টার হচ্ছে একটা আইনি স্ট্যাটাস, যেটা তুমি আইনের মাধ্যমে পেতে পারো। বিবাহের মাধ্যমে ওয়াইফ তোমার, কোনো মহিলা তোমার লিগালি ওয়াইফ হিসেবে স্ট্যাটাস চাইতে পারে। কোনো সন্তান বা কোনো একটা ছেলে এসে বা কোনো একটা মেয়ে এসে তোমার সন্তান হিসেবে স্ট্যাটাস চাইতে পারে। কোনো ব্যক্তি বলতে পারে আমি হচ্ছে সরকারি কর্মকর্তা, এটা আমার লিগাল স্ট্যাটাস, এটাও চাইতে পারে। তো সে এইসব নিয়ে কোর্টে গিয়ে ডিক্লারেশন চাইতে পারে, যাতে কোর্ট ঘোষণা করে দেয় এই লোকই হচ্ছে তোমার এই ক্যারেক্টারের অধিকারী। এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে তোমার প্রপার্টি রিলেটেড। যদি তোমার কোনো প্রপার্টির অধিকার থাকে, রাইট টু প্রপার্টি থাকে, সম্পত্তিতে কোনো ধরনের অধিকার থাকে, হতে পারে সেটা মর্টগেজের অধিকার, হতে পারে লিজের অধিকার, হতে পারে মালিকানা, হতে পারে আহ, আহ, কি বলে উইলের মাধ্যমে তুমি সেখানে কোনো রাইট পাইছো, এবং সেই রাইটটাকে যদি কেউ ডিনাই করে, তুমি কোর্টে গিয়ে, বুঝছো? বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, বাকিরা না বুঝলে বললো আমাকে, আমি আবার বলবো তোমাদের। তাহলে এখন বুঝলা 42 নম্বর সেকশনে তোমার লিগাল ক্যারেক্টার কি বলে, সেটা তুমি দেখলা।
লিগ্যাল ক্যারেক্টার যদি বোঝো তাহলেই বুঝে যাবা যে তোমার এখানকার মেইন প্রবলেমটা কি। আর রাইট টু প্রপার্টি জিনিসটা তো সহজ, লিগ্যাল ক্যারেক্টার নিয়েই প্রশ্নটা ওঠে। পরীক্ষার প্রশ্ন হতে পারে হোয়াট ইজ লিগ্যাল ক্যারেক্টার, ঠিক আছে? 42 নম্বর ধারা স্যার থেকে এই অংশ। স্যার তাহলে কি লিগ্যাল ক্যারেক্টার স্যার তাহলে বলো। কি লিগ্যাল ক্যারেক্টারটা দুইটা ক্ষেত্রে দেওয়া হয়? একটা হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে, প্রপার্টি রাইটের ক্ষেত্রে বা ওনারশিপের যে ডিক্লারেশন সেটার ক্ষেত্রে, একটা হচ্ছে স্যার যে লিগালি বা বৈধ যে স্বামী স্ত্রী বা হচ্ছে সন্তানের যে অধিকার সেটার ক্ষেত্রে। না, তুমি জিনিসটা ভুলাই ফেলছো। ডিক্লারেশন দুই ক্ষেত্রে দেয়া হয়। একটা ডিক্লারেশন দেয়া হয় লিগ্যাল ক্যারেক্টারের ক্ষেত্রে, আর একটা ডিক্লারেশন দেয়া হয় রাইট টু প্রপার্টির ক্ষেত্রে। এবার বুঝলা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। ডিক্লারেশন দেয়া হয় দুই ক্ষেত্রে, দুইটা গ্রাউন্ডে ডিক্লারেশন দিতে পারে। একটা হচ্ছে তোমার কোনো লিগ্যাল ক্যারেক্টার আছে, সেটা তুমি কোর্টে গিয়ে ক্লেম করতেছো, কোর্টকে বলতেছো এই লিগ্যাল ক্যারেক্টারটা আমার আছে, এটা আপনি ডিক্লেয়ার করে দেন, এটা একটা অংশ। অথবা তোমার কোনো রাইট টু প্রপার্টি আছে এবং সেই রাইট টু প্রপার্টি কেউ ডিনাই করতেছে, তুমি কোর্টে গিয়ে বললা যে এই লোক আমার এই যে অধিকারটা আছে, এই প্রপার্টির এই অধিকারটাকে সে ডিনাই করতেছে, আপনি ডিক্লেয়ার করে দেন। বুঝছো জয়? জি স্যার। ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো লিগ্যাল ক্যারেক্টার কি সেটা তো বুঝলাম। প্রশ্ন হলো এখানে একটা প্রোভাইসো আছে, সেকশন 42, এটার একটা প্রোভাইসো আছে। দেখো প্রোভাইসোটা দেখো। Provided that no court shall make any such declaration while the plaintiff being able to seek further relief than a mere declaration of title omits to do so. মানে তোমার ডিক্লারেশন অফ টাইটেল তো বোঝো, জমির সত্ত্বের অধিকার চাইছো তুমি, কোন একটা সত্ত্বের, সত্ত্ব তো বোঝো টাইটেল। তো তুমি একটা ডিক্লারেশন অফ টাইটেল চাইছো, শুধু শুধু ডিক্লারেশন অফ টাইটেল চাইছো। এখানে আরো জিনিস ক্লেম করার তোমার সুযোগ ছিল, তারপরেও তুমি চাও নাই জিনিসটা, তখন কোর্ট তোমাকে শুধু শুধু ডিক্লারেশন দেবে না। একটা ক্লাসিক এক্সাম্পল আছে এটা, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। তাহলে আর ফার্দার কোনো জিনিস আর মনে রাখার দরকার নেই। দেখো জিনিসটা এখানে বলতেছে, মনে করো আপনার জমি অন্য কেউ দখল করছে, আপনার জমি অন্য কেউ দখলে রেখেছেন। আপনি আদালতে গিয়ে শুধু বললেন, ঘোষণা দেওয়া, দেখো তোমার জমিকে অন্য কেউ যদি দখল করে নেয়, তাহলে তোমার রাইট টু প্রপার্টিতে সে কি করলো, ডিনাই করলো। এই জন্য তুমি ডিক্লারেশন জি চাইতে স্যার। পারো। হ্যাঁ, আপনি আদালতে গিয়ে বললেন, ঘোষণা দেয়া হোক আমি জমির মালিক। ওকে, আদালত ঘোষণা দিতে পারে, সমস্যা নেই, কিন্তু আদালত এই ঘোষণাটা দেবে না। কারণ আপনার উচিত ছিল মালিকানা ঘোষণার পাশাপাশি জমির দখল পুনরুদ্ধারে উদ্ধারের প্রতিকারও একসাথে চাওয়া। কারণ কি, তুমি শুধু শুধু মালিক ঘোষণা করে কি লাভটা হবে? তোমার দখল তো তার কাছে আছে, সে তোমাকে জমি থেকে বেদখল করছে, সে দখল নিয়ে নিছে। এখন তুমি আদালতের কাছ থেকে ঘোষণা চাচ্ছ আমি মালিক, এটা ঘোষণা করা হোক। এখন তুমি শুধু শুধু মালিক ঘোষণা করে বসে থেকে লাভ হবে? তোমার দখল লাগবে না? দখল না হলে তুমি কি ওই জমি ইউজ করতে পারবা? পারবা না। তাই ধারা 8+42 মামলা করতে হবে। কিন্তু জমি নিজের দখলে থাকলে, মনে করো জমিটা তোমার দখলে আছে কিন্তু অপর পক্ষ তোমাকে সেই দখল থেকে বারবার সরানোর চেষ্টা করতেছে বা ডিনাই করতেছে তোমার 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 মালিকানাটাকে, তখন তুমি ধারা 8 যুক্ত করে ফার্দার রিলিফ চাওয়ার দরকার নেই, তখন শুধু 42 ধারা ডিক্লারেশন চাইলেই হবে। বুঝছো? মানে স্যার যেই ক্ষেত্রে আমরা একাধিক ক্লেম করতে পারি সেই ক্ষেত্রে আমাদের একাধিক ক্লেমই করতে হবে, আমরা একটা করলে ইয়েস, হবে না। ইয়েস। মানে শুধু শুধু ডিক্লারেশন দিয়ে তোমার যখন কোনো ধরনের রিলিফ আসবে না, তখন শুধু ডিক্লারেশন কোর্ট দেবে না। কারণ দুদিন পরে তুমি আবার রিকভারি অফ পজিশনের জন্য আবার মামলা করতে যাবা কোর্টের কাছে, তখন কোর্ট মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিং হয়ে যাবে না, বারবার একই বিষয়ের ভিতরে মামলা যাবে। এই জন্য কোর্ট জি যেটা স্যার। বলছে এখানে আইনে, সেটা হলো যখন তোমার একাধিক রিলিফ চাওয়ার সুযোগ আছে একসাথে, তখন একাধিক রিলিফই একবারে চাইতে হবে, শুধু ডিক্লারেশন চাইলে হবে না। যখন ডিক্লারেশন চাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে জমির পজিশন তোমার কাছে নাই, পজিশন আরেকজনের কাছে আছে, তখন তুমি ডিক্লারেশনও চাইবা, সাথে পজিশন চাওয়ার জন্য ধারা 8টাকেও এখানে যুক্ত করে দিবা। বুঝছো? রিকভারি অফ জি স্যার পজিশনটাও বুঝতে চাই। পারছি। বাকিরা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আচ্ছা। এখন তোমরা এই যে ইলাস্ট্রেশন গুলো একটু দেখো। ইলাস্ট্রেশন গুলো খুব সহজ। এখানে একটা ইলাস্ট্রেশন আছে, দেখো। এক হিন্দু বিধবা নারী তার মৃত স্বামীর সম্পত্তি ভোগ করছিলেন এবং হঠাৎ দাবি করলেন তিনি তার স্বামীর জন্য একটি পুত্র সন্তান দত্তক নিয়েছেন। দেখো,
একজন হিন্দু বিধবা নারী, মানে তার স্বামী মারা গেছে, স্বামী যদি মারা যায়, হিন্দু ধর্মে কি হয় বলতো জয়? স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি যদি কোনো ছেলে সন্তান না থাকে, তার ওয়াইফ ভোগ করবে না লাইফ ইন্টারেস্ট হিসাবে? তার ওয়াইফ হচ্ছে লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করবে, পরবর্তীতে তিনি মারা গেলে তার হচ্ছে ভাই বা হচ্ছে ভাতিজারা আর কি সেটা পাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। মনে করো কোনো একজন হিন্দু ব্যক্তি, তার কোনো ছেলে সন্তান নাই বা মেয়ে সন্তান কিছুই নাই, সে খালি ওয়াইফ রেখে গেছে, তখন স্বামী মারা গেলে ওয়াইফ সেটাকে লাইফ ইন্টারেস্ট মানে সারা জীবন ধরে ভোগ করবে। ওয়াইফ মারা যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ওই লোকের যদি কোনো ভাই বোন থাকে, ভাই থাকে নর্মালি, ভাই অথবা ভাতিজা থাকে, তারা হচ্ছে তোমার সম্পত্তিটা পাবে। এখন এই যে ভাই বা ভাতিজা, এদেরকে বলে রিভার্সনার। রিভার্সনার মানে কি? রিভার্সনার মানে হচ্ছে যে আরেকজন আর মারা যাওয়ার পরে সম্পত্তির অধিকারী হয়, মানে ওয়েট করতেছে যে তুই মর, তুই মরলেই আমি পাবো, এটাকে বলে রিভার্সনার। ঠিক আছে? মানে রিভার্সনার উত্তরাধিকারী স্যার। বুঝি নাই, মারুফ মারুফ স্যার মানে হচ্ছে যে উত্তরাধিকারী। উত্তরাধিকারী না, উত্তরাধিকারী ভিন্ন জিনিস। উত্তরাধিকারী হচ্ছে বাবা মারা গেলে নিচের দিকে নামে সম্পত্তি, এটা হচ্ছে উত্তরাধিকারী। আর রিভার্সনার হচ্ছে পাশের দিকে যায়। দেখো, স্বামী মারা গেছে, সম্পত্তি পাইছে কি? ওয়াইফ। এই ওয়াইফের সাথে স্বামীর একটা ভাই আছে। এখন এই যে ওয়াইফ যেদিন মারা যাবে, এই সম্পত্তিটা যাবে হচ্ছে এই ভাইয়ের কাছে, ইনি হচ্ছে রিভার্সনার। বুঝছো? ওয়াইফের কাছে যাবে নাকি ওই যে হাজবেন্ডের ভাইয়ের কাছে যাবে? হাজবেন্ডের ভাইয়ের কাছে যাবে। হাজবেন্ড রেখে গেছে ভাই আর একটা ওয়াইফ। হাজবেন্ডের যদি স্যার বোন থাকে ভাই না থাকে তাহলে? বোন থাকলে বোন পাবে না তো, এটা তো তোমার হিন্দু ধর্মের কথা বলতেছি আমি, মুসলিম লয়ের কথা বলতেছি না। স্যার ঠিক যদি আছে? হাজবেন্ড ভাইও রেখে না যায়, শুধু ওয়াইফ থাকে, ওয়াইফ মারা গেলে তাহলে কে পাবে? ওয়াইফ মারা গেলে গভর্নমেন্টের কাছে চলে যাবে, তার তো কোনো ইয়ে নাই, এখানে ওয়ারিশ নাই কোনো। আচ্ছা, বুঝছো? সিম্পলি বোঝার চেষ্টা করো। স্যার। একজন মানুষ মারা গেছে, তার ওয়াইফকে রেখে গেছে এবং নিজের ভাইকে রেখে গেছে। এখন এই ওয়াইফ যেদিন মারা যাবে, কারণ ওয়াইফ তো তোমার হচ্ছে লাইফ ইন্টারেস্ট ভোগ করে, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করবে। এবং ওয়াইফ কিন্তু জমি বিক্রি করতে পারে না। বুঝছো? সে লিগাল নেসেসিটি ছাড়া বিক্রি করতে পারে না, অকারণে যে আমি বিক্রি করে দেবো আমি মালিক বলে, সে কিন্তু মালিক হয় না। সে এটার একটা জীবন সত্য ভোগ করে, সারা জীবনের জন্য ভোগ করে। ইনি যেদিন মারা যাবে সেদিন লজিক্যালি ধরা হয় আবার সম্পত্তিটা হাজবেন্ডের কাছে ফেরত যাবে, এবং যেহেতু তার একটা মাত্র তোমার ওয়ারিশ, তখন সেটা আবার তার কাছে ফেরত আসবে। বুঝছো? তো এদেরকে বলে হচ্ছে রিভার্সনার। ওকে, এখন তুমি দেখো এই উদাহরণটাতে যেটা বলতেছে সেটা হলো যে একজন বিধবা হিন্দি নারী তার মৃত স্বামীর সম্পত্তি ভোগ করতেছিলেন এবং হঠাৎ দাবি করলেন তিনি তার স্বামীর জন্য একটি পুত্র সন্তান দত্তক নিয়েছেন। এখন এই যে এখন কাহিনী তো বেঁধে যাবে। এখন দেখো, ওই লোক তো মারা গেছে, মারা যাওয়ার পর ওয়াইফকে রেখে গেছে, সাথে একটা ভাই রেখে গেছে। এখন এই ভাই তো ওয়েট করতেছে এ যেদিন মারা যাবে সেদিন আমি মালিক হব। এখন যদি একটা দত্তক নিয়ে নেয় এই মহিলা, তাহলে কি হয়ে যাবে? এই মহিলা মারা যাওয়ার পর তো ওই ছেলে সন্তান সম্পত্তি পাবে না, ওই দত্তক নিয়ে সম্পত্তি ছেলেটা, জি ভাই তো স্যার। পাবে না তখন। ওকে, না স্যার, ভাই পাবে না, দত্তক নেওয়া ভাই তো ছেলেটা তখন পাবে পাবে। না, তখন ওই ছেলেটা পাবে, দত্তক নেওয়া ছেলেটা পাবে, কারণ হিন্দু ধর্মে দত্তক নেওয়া যায়। এখন বলতেছে কিন্তু দুঃসম্পর্কের আসল ওয়ারিশ, এই যে দেখো, যারা বিধবা মৃত্যুর পর সম্পত্তি পাওয়ার কথা ছিল দাবি করলেন ওই দত্তক প্রক্রিয়াটি সম্পূর্ণ ভুয়া ও বেআইনি। আসল ওয়ারিশ তখন বিধবা বেঁচে থাকা অবস্থাতেই ওই দত্তক গ্রহণকে অবৈধ ঘোষণার জন্য মামলা করতে পারেন। এই যে দেখো, এই যে লিগাল ক্যারেক্টারের যে ব্যাপারটা, এখানে লিগাল ক্যারেক্টারটা কি? ওই দত্তক পাওয়া ছেলেটা সে বলবে হি ইজ মাই ফাদার এবং আই অ্যাম দ্য সন, কারণ কি আমি দত্তক নেওয়া ছেলে। আর ওরা কি করবে? তার লিগাল ক্যারেক্টারটাকে ডিনাই করতেছে, তাই না? বলতেছে না যে তুই সন্তান না, তুই ছেলে না। জি স্যার। এটাকে বলি লিগাল ক্যারেক্টার। লিগাল ক্যারেক্টার হচ্ছে সাম রাইট যেটা লয়ের থ্রুতে কেউ পায়, সাম স্ট্যাটাস যেটা লয়ের থ্রুতে পায়। ওই ছেলে এখানে একটা লিগাল ক্যারেক্টার দাবি করতে পারে, বলতে পারে সে আমি হচ্ছে ওই লোকের বৈধ সন্তান। বৈধ সন্তান মানে দত্তক নেওয়া বৈধ সন্তান। আর এরা তার লিগাল ক্যারেক্টারটা কি করতে পারে? ডিনাই করতে পারে। ডিনাই করতে পারে। হ্যাঁ, তো এই ছেলেও কোর্টে যাইতে পারে তোমার হচ্ছে ডিক্লারেশনের জন্য, আবার এই রিভার্সনারও যাইতে পারে। কিসের জন্য? কারণ তাদের রাইট টু প্রপার্টিটা এখানে থ্রেটেন্ড, তাই না? তাদের একটা সম্পত্তির অধিকারে থ্রেটেন্ড হচ্ছে না? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে দুই পার্টি এখানে কোর্টে যাইতে পারে ডিক্লারেশনের জন্য। বুঝছো? জি স্যার। ওকে, এটা দেখো, এটা দেখলো একই জিনিস। একজন নিঃসন্তান হিন্দু বিধবা নারী তার স্বামীর সম্পত্তি আজীবন ভোগ করার অধিকারী হিসেবে দখলে আছেন। এটা তো আমরা জানি বেসিক জিনিস।
তিনি কোনো আইনগত প্রয়োজন বা বাধ্যবাধকতা ছাড়াই, এই যে দেখো আমি আবারও জিনিসটা বোঝার চেষ্টা করো, এই জিনিসগুলো যদি না বুঝো, হিন্দু ল যদি না বুঝো, এই হিন্দু লয়ের বেসিক কনসেপ্টগুলো না বুঝলে এছাড়া বোঝা যায় না, আমাদের প্রপার্টি ল বোঝা কঠিন হয়ে যায়। কারণ দেখো, একজন হিন্দু বিধবা নারী তিনি যখন সম্পত্তিটা ভোগ করেন, এক্স নামের একজন ব্যক্তি তিনি মারা গেলেন, তার বিধবাকে রেখে গেলেন, ঠিক আছে? এখন এই বিধবা যেটা করবে, সে কিন্তু সারা জীবন ধরে এই জমিটা ভোগ করতে পারবে, এখান থেকে যা ইনকাম হবে তা নিজে ভোগ করতে পারবে। সে কিন্তু শুধু শুধু বিক্রি করতে পারবে না, কারণ সে ওনার না প্রপার্টিটা। এখন সে একটা ক্ষেত্রে বিক্রি করতে পারে, সেটা হচ্ছে লিগাল নেসেসিটি। লিগাল নেসেসিটি মানে হচ্ছে আইনি প্রয়োজন। আইনি প্রয়োজন বলতে বোঝায়, মনে করো এই সম্পত্তিটা ওয়েস্টেড হয়ে যাওয়ার চান্স আছে, ওই সম্পত্তিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, পানিতে ডুবে যাচ্ছে, বা সম্পত্তিটার খরচ এত বেশি যে এটা মেনটেন করা যাচ্ছে না। একটা বাড়ি মনে করো, বাড়িটা ভেঙে ভেঙে পড়তেছে, শুধু ভেঙে ভেঙে পড়া দরকার আছে রেখে দেয়া? বিক্রি করে দিলে লাভ না জিনিসটা? জয়, জি স্যার, বিক্রি করে দিতে পারবে সেই ক্ষেত্রে। হ্যাঁ সেই ক্ষেত্রে বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারবে যখন দেখবে যে প্রপার্টিটার ভ্যালু সেখানে বাড়তে পারে, অথবা মনে করো মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অথবা মনে করো ওই হাজবেন্ডের অনেক ঋণ ছিল, সেই ঋণগুলো শোধ করতে পারতেছে না। ইন দোজ কেসেস সে জমিটা বিক্রি করতে পারবে, বুঝছো? তো জমিটা শুধু শুধু বিক্রি সে করতে পারে না। দেখো এখানে লিগাল নেসেসিটি দরকার আছে। এখন তিনি কোনো আইনগত প্রয়োজন বা বাধ্যবাধকতা ছাড়াই সম্পত্তির একটি অংশ অন্য একজনের কাছে বিক্রি করে দিলেন। এমত অবস্থায় বিধবা মৃত্যুর পর যিনি ওই সম্পত্তির আসল ওয়ারিশ বা মালিক হবেন বা রিভার্সনার হবেন, মানে ওই যে ভাই, মনে করো ভাই আছে একটা, ওই ভাইয়ের তো এখানে জ্বলতেছে, ওই বিক্রি করে দিলে তার লস না? তিনি বিধবা বেঁচে থাকা অবস্থাতে ঘোষণা চাইতে পারেন যে ওই বিক্রয়টি অবৈধ এবং বিধবার মৃত্যুর পরে এর কোনো কার্যকারিতা থাকবে না, বুঝছো? ওই রিভার্সনারের লস না যদি ওই সম্পত্তিটা সে জি বিক্রি করে স্যার। দেয়। আর এ যদি কারণ লিগাল লিগাল এর যে রাইট টু প্রপার্টি এটা ভায়োলেটেড হচ্ছে, ইনি যেটা করতে পারেন, কোর্টের কাছে ঘোষণা চাইতে পারেন যে এই মহিলা যে বিক্রিটা করছে ওই বিক্রিটা বাতিল। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা। তো এইগুলো একটু দেখো, এগুলো দেখলে বুঝতে পারবা যে আসলে তোমার ইলাস্ট্রেশন গুলো কি বলতেছে। এটা দেখো, শফিক সাহেব একটি বাড়ির মালিক। শফিক সাহেব একটি বাড়ি বা সম্পত্তির বৈধ দখলে আছেন। অন্য এক ব্যক্তি, এই যে মজিদ মিয়া, এই মজিদ মিয়া জবর বদমাই, বুঝছো? এই দুদিন পর পর এসে ঝামেলা করে। অন্য এক ব্যক্তি মজিদ মিয়া হঠাৎ দাবি করলেন যে সে ওই বাড়ির আসল মালিক এবং শফিক সাহেবকে বাড়িটি খালি করে তার হাতে বুঝিয়ে দিতে বললেন। শফিক সাহেব নিজের পজিশন বা দখল ধরে রেখেই আদালতের কাছে ঘোষণা চাইতে পারেন যে এই সম্পত্তি নিজের কাছে রাখার আইনি অধিকার একমাত্র তারই আছে। এই ডিক্লারেশনটা সে চাইতে পারে। কিন্তু এই উদাহরণটা যদি এইভাবে হয় যে শফিক সাহেবকে সে ঘাড় ধাক্কা দিয়ে সম্পত্তি থেকে বেদখল করছে, তখন শফিক সাহেব কি শুধুমাত্র এই ডিক্লারেশনটা চাইলে লাভ হতো? হতো না, না নাকি স্যার, ডিক্লারেশনের সাথে 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 কি চাইতে সেকশন হতো? 8 ও দিতে হবে। হ্যাঁ, জমি পজিশন ফেরত পাওয়ার জন্য পজিশনের মামলাটা একসাথে ইয়ে করতে হবে। বুঝা গেল? জি স্যার। হুম। তারপরে এই যে দেখো, এতক্ষণ ধরে যে আলাপগুলো করতেছিলাম, এক ব্যক্তি তার উইলে লিখে গেলেন যে সম্পত্তিটি জসিম সাহেব আজীবন ভোগ করবেন এবং তার মৃত্যুর পরে তার জসিমের স্ত্রী ও সন্তানরা পাবে। যদি জসিম নিঃসন্তান অবস্থায় মারা যান, তবে সম্পত্তিটি অন্য এক দুঃসম্পর্কের আত্মীয় পাবে। এটা তো উইলে লেখা আছে। জসিমের একজন স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ওই দুঃসম্পর্কের আত্মীয় দাবি করলো যে জসিমের বিয়েটি বৈধ নয় এবং সন্তানটি অবৈধ। এখন দেখো, জসিমের যে বিয়ে সেটা যদি অবৈধ হয়, তাহলে জসিমের স্ত্রী বলে কেউ নাই। তার যদি সন্তান অবৈধ হয়, তাহলে তার কোনো সন্তানও স্পেসিফিক্যালি থাকতেছে না কেউ। তো এই যে ডিক্লারেশনটা, এটা কে চাচ্ছে? তার এই দুঃসম্পর্কের আত্মীয়টা চাচ্ছে। কারণ কি? সে ভাবতেছে এই লিগাল ক্যারেক্টারটা যদি আমি ডিনাই করতে পারি, তাহলে কি পাবো? আমি কি পাবো? সম্পত্তিতে একটা অধিকার পাবো। জসিম বেঁচে থাকা অবস্থাতে তার স্ত্রী ও সন্তানরা আদালতে গিয়ে ঘোষণা চাইতে পারেন যে তারাই জসিমের বৈধ স্ত্রী এবং এই সন্তানটা তার বৈধ সন্তান এবং ভবিষ্যতে তাদের সম্পত্তির অধিকার যাতে নষ্ট না হয়। বুঝছো? তাদের লিগাল স্ট্যাটাসটা কি? সে তার ওয়াইফ, এটা তার সন্তান। এই সন্তানের লিগাল স্ট্যাটাস হচ্ছে আই এম দ্য সান অফ দিস পার্সন। ওয়াইফের লিগাল স্ট্যাটাস হচ্ছে আই এম দ্য ওয়াইফ অফ দ্যাট পার্সন। এই ডিক্লারেশনটা সে কোর্টে গিয়ে চাইতে পারে, কারণ তার ওই দুঃসম্পর্ক আত্মীয় তাদের লিগাল যে স্ট্যাটাসটা ওটাকে ডিনাই করতেছিল। বুঝছো জয়? জি স্যার। বাকিরা বুঝছো? জি জি স্যার। স্যার, বুঝতে ওকে।
এখন প্রশ্ন হলো নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা, নেতিবাচক কোনো ঘোষণা চাওয়া যায় কিনা। নেগেটিভ ডিক্লারেশন মানে হচ্ছে তোমার নিজের অধিকার প্রতিষ্ঠার চেয়ে বিবাদীর ভুয়া বা অন্যায্য দাবিকে আইনি উপায়ে নাকচ করে দেয়া বা থামিয়ে দেওয়াই হচ্ছে নেগেটিভ ডিক্লারেশনের কাজ। মানে তুমি কোর্টে গিয়ে, এই যে এতক্ষণ ধরে আমরা যে আলাপগুলা করতেছিলাম, আমি গিয়ে দাবি করতেছি হচ্ছে আমি হচ্ছে এই লোকের বৈধ সন্তান, এটা হচ্ছে পজিটিভ ডিক্লারেশন। কোর্ট যাতে বলে যে আমি হচ্ছে এই লোকের বৈধ সন্তান। এখন আমি নেগেটিভ ডিক্লারেশনও চাইতে পারি, এইটা বলে যে ওই লোক হচ্ছে ওই লোকের বৈধ সন্তান না, এটা যাতে কোর্ট ডিক্লেয়ার করে। এখানে তো এটাই বলতেছে, তাই না? বলতেছে আপনি পজিটিভলিও ডিক্লারেশন চাইতে পারেন যে আপনি এই লোকের বৈধ সন্তান, অথবা আপনি নেগেটিভলিও ডিক্লারেশন চাইতে পারেন যে ওই লোক ওই লোকের বৈধ সন্তান না। দুইটাই কোর্ট দিতে পারে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। কারণ এই যে একটা উদাহরণে দেখলা না যে তোমার ওই একজন দুঃসম্পর্কে রিভার শোনাচ্ছে, জি স্যার, ওই যে কোর্ট জসিমের বউ আর হচ্ছে সন্তানকে অবৈধ বললো। অবৈধ বলে ঘোষণা চাইতে পারে না, সেও পারে ঘোষণা চাইতে। সে বলতে পারে তুমি হয়তো অবৈধ সন্তান, তুমি অ্যাডপশন ঠিক মতো হয় নাই, তাহলে সে নেগেটিভ ডিক্লারেশন চাচ্ছে না কোর্টের কাছে গিয়ে, জি স্যার। নাবোধক ডিক্লারেশন, এটা বলে নেগেটিভ। এটাও কোর্ট দিতে পারে নেগেটিভ ডিক্লারেশন, ঠিক আছে জয়? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদের, সেটা হলো এই ডিক্লারেশন গুলো কাদের উপরে বাধ্য, কাদের উপরে তোমার হচ্ছে ইফেক্টিভ হবে। কোর্ট মনে করো একটা ডিক্লারেশন দিল, একটা মামলা করলাম আমি আর জয়, অথবা এই যে এখানে তোমার এই জসিমের স্ত্রীর এগেইনস্টে কেউ মামলা করছে। এখন এই ডিক্লারেশনটা যদি কোর্ট দেয় যে হ্যাঁ আপনি হচ্ছে এই লোকের স্ত্রী, অথবা না আপনি এই লোকের স্ত্রী না, তখন এই ডিক্লারেশনটা কাদের উপরে বাধ্যকর হবে, মানে কাদেরকে এই জিনিসটা মেনে চলা লাগবে। দেখো এখানে বলতেছে প্রথম কথা মেনে চলা লাগবে হচ্ছে পার্টিস টু দ্য সুট, এটা খুব বেসিক জিনিস। প্লেনটিফ এবং ডিফেন্ডেন্ট এই দুইজনের উপরেই তো বাধ্যকর হবে জিনিসটা, তাই না? কোর্ট যদি প্লেনটিফকে বলে যে তুমি অমুক, তো ডিফেন্ডেন্টের এগেইনস্টেই তো ঘোষণাটা হয়েছে, তাই না? তো ডিফেন্ডেন্ট এবং প্লেনটিফ দুইজনের উপরেই জিনিসটা বাধ্যকর হলো, খুব বেসিক জিনিস। পার্টিদের উপরে সেই জিনিসটা বলবৎ হবে। 2 নম্বর হচ্ছে তাদের কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ। লিগাল রিপ্রেজেন্টেটিভ মানে কি? এখন কোর্ট যদি ঘোষণা দেয় যে আমি হচ্ছে কি বলে, আমি হচ্ছে তোমার হচ্ছে এক্স নামের ব্যক্তির সন্তান, ঠিক আছে, আমি এক্স নামের ব্যক্তির সন্তান, বৈধ সন্তান। এখন এটা কোর্ট আমাকে ডিক্লেয়ার করছে, এখন এটা আমার উপরেও বাধ্যকর যেহেতু আমি এখানে পার্টি, এবং আমার বিরুদ্ধে যে মামলা করছিল তার উপরেও বাধ্যকর যেহেতু সে পার্টি। এবং এটা আরো কাদের উপর বাধ্যকর হবে? এটা বাধ্যকর হবে আমাদের যে লিগাল রিপ্রেজেন্টেটিভ বা আমার থ্রুতে যে ক্লেম করতে পারে, বা সেই লোকের থ্রুতে যারা ক্লেম করতে পারে তাদের উপরেও বাধ্যকর হবে। কারণ আমার যেদিন 2 দিন পরে বাচ্চা হবে বা ছেলে হবে বা মেয়ে হবে, সেই ছেলে বা মেয়ে আমার ওই বাপের কাছ থেকে পাওয়া সম্পত্তিটা পাবে না? জি স্যার, পাবে। জি স্যার। যেহেতু পাবে, এই জন্য আমাকে যে ডিক্লারেশনটা দিচ্ছে কোর্ট সেটা তাদের উপরেও বাধ্যকর হবে, এবং অপর পার্টির যারা ছেলে মেয়ে তাদের উপরেও বাধ্যকর হবে, যাতে করে এই জেনারেশনটা মারা যাওয়ার পরে নতুন জেনারেশন এসে কোর্টে গিয়ে নতুন করে আবার মামলা না করে। এই জন্য আইন বলতেছে তোমাদের উপরেও বাধ্যকর, তোমাদের পরের জেনারেশনের উপরেও বাধ্যকর জিনিসটা, বুঝছো? যাতে চিরতরে নতুন করে মামলা করা বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আবার তো, আচ্ছা যদি শুধু আমাদের উপর বাধ্যকর হতো তাহলে পরের প্রজন্ম এসে বলতো আমাদের উপরে তো আগের ডিক্লারেশনটা কোনো বাধ্যবাধকতা নাই, ওই ডিক্লারেশন আমাদের উপরে কাজ করে না, আমরা নতুন করে আবার মামলা করবো। এটা করতো না তারা? ডেফিনেটলি করতো স্যার। ডেফিনেটলি করতো এই জিনিসটা। এইটাই তো হয় সমাজে। তো যার কারণে আইন বলতেছে তোমার উপরেও বাধ্যকর, অপর পার্টির উপরেও বাধ্যকর, তার ছেলে মেয়ের উপরেও বাধ্যকর, সন্তান সন্ততি যা হবে এবং তোমার যে সন্তান সন্ততি যারা যা হবে সবার উপরে এই জিনিসটা বাধ্যকর সেম ভাবে। তাহলে পার্টিস টু দ্য সুট এবং তাদের লিগাল রিপ্রেজেন্টেটিভ তাদের উপরে বাধ্যকর। বোঝা গেল? ইয়েস স্যার। আরেকটা হচ্ছে তোমার মামলার কোনো পক্ষ যদি ট্রাস্টি বা জিম্মেদার হন, তবে রায় ঘোষণার তারিখে যে সকল বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী জীবিত বা অস্তিত্ব ছিলেন তাদের উপরেও এই রায় বাধ্যকর হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। মনে করো আমার অনেক জমি জমা আছে, ধরে নিলাম আমি জয়কে বললাম জয় তুমি হচ্ছে আমার ট্রাস্টি হিসেবে কাজ করো, আমি মারা যাওয়ার পরে তুমি এই জমিটা ভোগ করবা বলতে তুমি এই জমিটা দেখাশোনা করবা, এবং আমার যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য কি করবা,
বা আরো যারা লোকজন আছে, মনে করো আমি ধরলাম আগামী এই 100 জনের উপরে তুমি যা লাভ হবে সব লাভগুলা কি করবা, বন্টন করে দিবা। এটা একটা ট্রাস্ট, তাই না সোনিয়া মির্জা? জি স্যার। এটা একটা ট্রাস্ট। এখন জয় এখানে কি ট্রাস্টি না? জি স্যার। জয় ট্রাস্টি। এখন বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি মানে যাদেরকে রেখে ফলভোগ গেল, যাদের সন্তান। হ্যাঁ, আমার ছেলে মেয়ে অথবা আরো 100 জন, এরা মনে করো টোটাল 100 জন বেনিফিশিয়ারি। এখন জয়ের বিরুদ্ধে সোনিয়া মির্জা কোর্টে গিয়ে মামলা করছে, যে বলছে যে এই সম্পত্তিটা জয়ের ভোগ করার কোনো অধিকারই নেই, অথবা অন্য কোনো একটা মামলা, হোয়াট এভার ইট ইজ, অথবা ওই 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 সব গভর্নমেন্ট মনে করো একটা মামলা দিছে যে তোমার হচ্ছে, বা গভর্নমেন্ট ক্লেম করতেছে যে তোমার হচ্ছে এই প্রপার্টিটা গভর্নমেন্ট প্রপার্টি, ঠিক আছে? এখন জয় কোর্টে গেল, কোর্টে গিয়ে ডিক্লারেশন চাইলো যে আমার মানে আমার যে টেস্টেটার, মানে আমার যে তোমার হচ্ছে ট্রাস্ট ক্রিয়েটার, সে লোক তো মারা গেছে, আমি এখন এটার লিগাল কি বলে ম্যানেজার বা এটার ট্রাস্টি, আমি এখন ডিক্লারেশন চাই। ডিক্লারেশন চাই যে এটা আসলে তোমার যে লোক মারা গেছে ওই লোকেরই সম্পত্তি, এটা ডিক্লারেশন তুমি কোর্টে গিয়ে চাইছো। এখন কোর্ট যদি তোমার ডিক্লারেশন না দেয়, কোর্ট যদি বলে না না এটা গভর্নমেন্টেরই প্রপার্টি, তাহলে এই যে ইফেক্ট, এই ইফেক্টটা আমার ট্রাস্টির উপরে আমার ওই যে যারা বেনিফিশিয়ারি আছে তাদের উপর পড়বে না? জি স্যার, বাকি 100 জনের উপরেই তো পড়বে। স্বাভাবিকভাবে পড়বে। তারা কি এখান থেকে কোনো লাভ আর পাবে? পাবে না। এখন তারা তো আর কোর্টে গিয়ে ডিনাই করতে পারবে না, বলতে পারবে না যে আদালত আপনি তো দিছেন, অর্ডার দিছেন, এটা হচ্ছে এই সম্পত্তিটা আসলে গভর্নমেন্টের, আপনি জয় ভাইকে যে বলছেন যে আপনার ডিক্লারেশন পাওয়ার কোনো অধিকার নেই, আমরা এসব মানি না। কারণ কি, আমরা এখানে কোনো পার্টি ছিলাম না, এই কথা তারা বলতে পারবে না। কারণ এটা বলতেছে যখন কোনো ট্রাস্টি কোনো একটা মামলার পার্টি হয়, সেখানে যারা বেনিফিশিয়ারি থাকে ওই বেনিফিশিয়ারিরাও এখানে ওই মামলায় যে রায়টা হবে বা জাজমেন্টটা হবে সেটা তাদের উপরেও বাধ্যকর হবে। তাহলে টোটাল 3 ধরনের ক্যারেক্টারের উপরে বাধ্যকর। এক হচ্ছে পার্টিস, 2 হচ্ছে পার্টিদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, 3 হচ্ছে বেনিফিশিয়ারি। ঠিক আছে? জি জি স্যার। স্যার। বাকিরা বুঝছো? না বুঝলে হাত তুলো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন এই ইলাস্ট্রেশনটা দেখো, এটা খুব টুইস্টিং একটা ইলাস্ট্রেশন। এটা থেকে প্রিলিতে রিটেনে প্রশ্ন হয় অনেক সময়। খুব টুইস্টিং একটা ইলাস্ট্রেশন। দেখো তো, একজন হিন্দু ব্যক্তি, ঠিক আছে, একজন হিন্দু ব্যক্তি, তিনি খকে নিজের বৈধ স্ত্রী দাবি করেন এবং দাম্পত্য পুনরুদ্ধার বা রেস্টিটিউশন অফ কনজুগালের জন্য খ এবং খয়ের মায়ের বিরুদ্ধে আদালতে একটি ঘোষণামূলক মামলা করেন। আচ্ছা, গল্পটা একটু বোঝো। ক হচ্ছে জয়, ঠিক আছে? জয় একজন হিন্দু ব্যক্তি, আমরা জানি সবাই। জয় বিয়ে করছে। এই জয় গার্লফ্রেন্ডের নাম কি? ও বলবে ইন্নানিল্লাহ, ওর গার্লফ্রেন্ড নাই। বলো বলো জয়, বলো বলো। সখিনা, মর্জিনা, ছি। যারে মন চায় তার দেন। সকিনা মর্জিনা তো হবে না, আমরা ধরলাম নন্দিনী। মেয়েটার নাম হচ্ছে সুকন্যা। স্যার নামটা বলতে ঠিক বলেন, আছে? স্যার নামটা বলতে বলেন। আচ্ছা, মেয়েটার নাম হচ্ছে সুকন্যা ঘোষ, সুকন্যা। ঠিক আছে? স্যার সুকন্যা স্যার, তার পেতনিদের নাম নাম্বারটা স্যার। থাকলে দিয়েন স্যার। সুকন্যা স্যার মেয়েদের নাম হয়তো, পেতনিদের নাম সুকন্যা, ডাইনি ভূত। হিন্দুদের নাম না। আচ্ছা, মেয়েটার নাম হচ্ছে অর্পিতা, ঠিক আছে? অর্পিতা পাল। স্যার নাম্বারটা জয়, দিয়েন আমাদের স্যার। বাসায় অর্পিতা আছে। স্যার অর্পিতা ঘোষ স্যার। ওকে, অর্পিতা ঘোষ, ঠিক আছে? আর অর্পিতা ঘোষ হচ্ছে জয়ের ওয়াইফ। এখন অর্পিতা ঘোষ জয়ের সাথে বনাবনি হয় না, জয়ের বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, মার বাড়ি চলে গেছে বেসিক্যালি, ঠিক আছে? এখন জয় করছে কি, কোর্টে গিয়ে মামলা করছে, ডিক্লারেশন চাইছে কোর্টের কাছে, বলছে যে ইনি আমার বৈধ স্ত্রী, মানে মহিলা মানে অর্পিতা ঘোষ বলছে আমি তোমার ওয়াইফই না, ঠিক আছে? তুমি আমাকে বৈধভাবে বিয়ে করো নাই, ওই বলে বাড়ি ছেড়ে চলে গেছে। এবং বেসিক্যালি ওনার মা যেটা, মানে জয় শাশুড়ি যে, সে আসলে তোমার জয়ের বিরুদ্ধে এই টেকটা খেলছে। সে বলছে যে আমার মেয়ের সাথে ওই লোকের বিয়েই হয় নাই, আমার মেয়ে আমি ফেরত চাই, এই বলে বাড়ি নিয়ে চলে গেছে। এখন জয় করছে কি, কোর্টে গিয়ে একটা ডিক্লারেশন চাইছে যে আমার কি বৈধ স্ত্রী,
এই লিগ্যাল ক্যারেক্টার আছে আমার স্ত্রী হিসেবে এবং আমি তার হাজবেন্ড হিসেবে আমার লিগ্যাল ক্যারেক্টার আছে, এই মামলা তো করা যায় তাই না? লিগ্যাল ক্যারেক্টার নিয়ে তো প্রশ্ন উঠতেছে। জি স্যার। এটার সাথে আরো একটা জিনিস চাইছে, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস হচ্ছে যখন দুই হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে থাকে তারা, তাই না? বিয়ে করার অন্যতম একটা শর্ত কি বলতো? একসাথে থাকা না? জি স্যার। তো একসাথে থাকা, যদি হাজবেন্ড অথবা ওয়াইফ কেউ আরেকজনকে ছেড়ে চলে যায় অথবা অপর পার্টির মা বাবা কেউ একজন তাকে জোর করে নিয়ে চলে যায়, অথবা ওয়াইফ বা হাজবেন্ড তোমার হচ্ছে হাজবেন্ডের সাথে না থাকতে চায়, স্পাউসের কেউ একজন, তখন কোর্টে গিয়ে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা করা যায়। এটা ফ্যামিলি কোর্টে মামলা করতে হয়, ঠিক আছে? ফ্যামিলি কোর্টে তোমার হচ্ছে মামলা করে সেকশন 5 এর আন্ডারে আর কি মামলা করে রেস্টিটিউশন চাওয়া যায়। রেস্টিটিউশন মানে হচ্ছে কোর্টের কাছ থেকে একটা অর্ডার চাওয়া যে ওই মহিলাকে বা আমার ওয়াইফকে যেন আমার বাড়িতে ফেরত আসে সে এবং আমার সাথে ঘর সংসার করে, এটাকে বলে রেস্টিটিউশন। বুঝছো? জি মানে স্যার। তুমি আরেকজনের ওয়াইফ, তারপরেও তুমি তার সাথে থাকতে চাচ্ছ না, এই সুযোগটা তোমার নাই, বা তুমি একজনের হাজবেন্ড তুমি তার সাথে থাকতে চাচ্ছ না, এটাকে বলে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। দেখা যায়? জি স্যার। এই যে দেখো, পারিবারিক আদালতের ইখতিয়ার, পারিবারিক আদালতে মামলা করা যায় এটা নিয়ে। ছেলে মেয়ের বিরুদ্ধে, মেয়ে ছেলের বিরুদ্ধে করতে পারে যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, আমি চাই সে আমার কাছে ফেরত আসুক, এটাকে বলে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। তো এই যে দেখো, জয় প্রথমে ডিক্লারেশন চাইছে, শুধু ডিক্লারেশন চাইলে কোর্ট এখানে দিত না, কারণ ডিক্লারেশন চেয়ে লাভ আছে? তুমি তার হাজবেন্ড হিসেবে, সে তো চলে গেছে আরেকজনের কাছে, বাড়ি চলে গেছে, তোমার সাথে যদি না থাকে তোমার কোনো লাভ হবে এখানে? এই জন্য ওই যে না বললাম স্যার। না স্যার, তাকে পজিশনে ফিরে কিছু আনার নাই জন্য সেখানে। ইয়া করতে হবে। হ্যাঁ, তো তোমার তো ফিরায়ও আনতে হবে তাকে, এই জন্য রেস্টিটিউশনও চাওয়া লাগবে এখানে। তো রেস্টিটিউশন চাইছো তুমি, এই জন্য খ মানে তোমার ওয়াইফের বিরুদ্ধে করছো এবং তোমার ওয়াইফের মাকেও পার্টি হিসেবে সেখানে যুক্ত করছো। আদালত সমস্ত প্রমাণ দেখে ঘোষণা দিলেন খ আসলেই জয়ের স্ত্রী, ঠিক আছে? অর্পিতাকে আসলেই জয়ের ওয়াইফ হিসেবে ঘোষণা দিচ্ছে। এখন কিছুদিন পরে গ নামে তৃতীয় একজন ব্যক্তি দাবি করলো, গ নামে মনে করো সেখানে খগেন পাল নামে একজন ব্যক্তি আছে যে জয়ের শত্রু, সে ঘোষণা করলো যে সে দাবি করা শুরু করলো যে এই যে অর্পিতা সে হলো আমার বিবাহিত স্ত্রী এবং সে জয়ের কাছ থেকে তাকে ফেরত পাওয়ার জন্য আর একটা মামলা করছে। ঠিক আছে? টুইস্টটা দেখো, সে জয়ের কাছ থেকে যাতে ফেরত পাই তাকে এই জন্য এমন হলে স্যার ভালোই হইতো। এখন এখন দেখো, এখন ক যদি আদালতে গিয়ে দাবি করে, মানে জয় গিয়ে বলতেছে এই আদালত তো আগে ঘোষণা দিয়ে দিছে ক্ষমার স্ত্রী, তাই না? দুদিন আগে একটা ঘোষণা দিছে না? সুতরাং জি স্যার। খগেন নতুন মামলার করার সুযোগ নাই, অলরেডি এটা ঘোষণা হয়ে গেছে, আইনত তোমার এই মামলা টিকবে না, এই কথা তুমি গিয়ে দাবি করছো, ঠিক আছে? কিন্তু আসলে এই গয়ের যে মামলাটা এটা টিকবে কি টিকবে না সেটা প্রশ্ন। বলো তো, টিকবে কি টিকবে না? গয়ের ওপরে তোমার আগের যে ডিক্লারেশন সেটা কি বাধ্যকর? না স্যার, গয়ের ওপর তো বাধ্য করা হয় নাই, গয়ের উপরে শুধুমাত্র কিন্তু বাধ্যকর না। শুধুমাত্র স্যার অর্পিতার মার উপর বাধ্য করা হয়েছে। এটা অর্পিতার মার উপর বাধ্যকর, তোমার উপর বাধ্যকর, অর্পিতার যদি সন্তান হয় তার উপর বাধ্যকর, তোমার যদি সন্তান হয় তার উপর বাধ্যকর। এখানে এটা কি গয়ের উপর বাধ্যকর? গকে না পার্টি স্যার। ছিল বা রিপ্রেজেন্টেটিভ না তোমার? স্যার। গ না আলাদা স্যার। করে মামলা করতে পারবে, খগেন মিয়া বা খগেন পাল তোমার বিরুদ্ধে আলাদা মামলা করতে পারবে। আরে খগেন গুলো স্যার খুব ঝামেলাপূর্ণ লোক। দেখো 43 ধারা অনুযায়ী আগের মামলার রায় গয়ের উপরে কোনোভাবেই বাধ্যকর নয়, গ নিজের প্রমাণ দিয়ে নতুন করে মামলা চালানোর পূর্ণ অধিকারী রাখেন। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই তোমরা বুঝছো? ইয়ের কি অবস্থা? আসপের কি খবর? খন্দকার আসপের কি খবর? খোঁজ নিছো তোমরা? স্যার একটু আগে কথা হয়েছে, এখন ডাক্তারের কাছে গেছিল, এখন মোটামুটি ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। ওর অপারেশন কি করা যাবে দ্রুত? বলছে কিছু এরকম?
স্যার এখন ওর দাঁতে তো সমস্যা, এখন হয়তো করা যাবে না, কারণ ওর থাইরয়েড অনেক বেশি, শরীর টরীর ফুলে গেছে। আর ও থাইরয়েডটা একদম কমায় 48, তো ওইটা আপনার 3.5-এ আনার পরে ওর হচ্ছে অ্যানাস্থেসিয়া করে ওর দাঁত আর কি তুলতে পারবে, তাছাড়া হচ্ছে হবে না। ওই দোয়া করো। হ্যাঁ, কারণ আসলে এত অল্প বয়সে একটা মেয়ে এরকম ভাবে সাফার করতেছে, দেখতে খারাপ লাগে। ঠিক আছে, তো ডিক্লারেশন অফ টাইটেলস বুঝলা না? 42-43 তো বুঝছো তাই না? এখন ডিক্লারেশন জি কতদিনের মধ্যে করতে হবে, এটা একটা প্রশ্ন না জয়? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা লিমিটেশন অ্যাক্টে, যেটা সেখানে সরাসরি ডিক্লারেশন কতদিনের মধ্যে বলা নেই, কতদিনের মধ্যে করতে হবে। তখন কত নম্বর আর্টিকেল অ্যাপ্লাই হয় জানো তোমরা? যখন কোনো জিনিস স্যার বলা 6 থাকে না, বছর হয় নরমালি। তখন 120 নম্বর আর্টিকেলে বলা আছে যদি কোনো ডিরেক্টলি কোনো বিধান না থাকে তখন 6 বছরের মধ্যে করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে কি কিন্তু স্যার আমরা লিখে রাখবো এটা যে ডিক্লারেশনের মামলা 6 বছরের মধ্যে করতে হবে? না না না, এটা ক্লিয়ার অ্যান্সার না, আরেকটা ব্যাপার আছে সেখানে। নর্মালি ডিক্লারেশনের সাথে ফার্দার রিলিফ চাওয়া হয় না? জি স্যার। ওই ফার্দার রিলিফটা তুমি দেখো, রিকভারি অফ পজিশনের জন্য 12 বছরের ভেতরে মামলা করতে হয় 12 তোমাকে বছর। জি স্যার। তখন তখন তুমি ডিক্লারেশন প্লাস রিকভারি এই 12 বছরের মধ্যে করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাহলে মানে তোমাকে প্রথমে জিনিসটা দেখতে হবে ওখানে ফার্দার রিলিফটা কতদিনের মধ্যে চাইতে হবে। ফার্দার রিলিফের যতদিন লিমিট, ডিক্লারেশনের লিমিটও ততদিন। আর স্যার বুঝছো? কেউ যদি শুধু ডিক্লারেশন চায় তাহলে সেই ক্ষেত্রে কি 6 বছর তখন হবে? 6 বছর, শুধু ডিক্লারেশন চাইলে 6 বছর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন তোমরা কি ইনজাংশন সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? ইনজাংশন, ইনজাংশন শব্দটা আগে শুনছো কখনো? স্যার কিসের ইনজাংশন একটা না এইটুকুনি জানি স্যার? ইনজাংশন। স্যার ইনজাংশন হচ্ছে আপনার ওই যে পারপিচুয়াল ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, এই সম্পর্কে আর কিছু মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে। টুম্পা, তোমাদের আমি বোধহয় ইনজাংশন নিয়ে একটু পড়াশোনা করাইছিলাম, টেম্পোরারি ইনজাংশন স্যার। নিয়ে, আর্টিকেল কি বলে অর্ডার 39-এ, তাই না? জি স্যার। ওই তখন বলছিলাম যে কিছু প্রিন্সিপাল আছে এখানে, দেখতে হয় তোমার হচ্ছে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স কার দিকে আছে, টাকা দিয়ে এটা রিকভারি করা যাবে কিনা, অল দোজ থিংস আমি পড়াইছিলাম ক্লাসে। আচ্ছা, সেটা আপাতত আমাদের না জানলেও চলতেছে। এখন আইন যেটা বলতেছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে সেকশন 6-এ যাইতে হবে আমাদের একটু। সেকশন 6-এ গেলে আমরা এবার দেখব যে তোমার কয় ধরনের 5 এবং 6। হ্যাঁ, দেখো স্পেসিফিক রিলিফ কয় ধরনের টোটাল জয়? 5 ধরনের। স্যার ঠিক 5 আছে, ধরনের। দেখো এবার আমরা একটু আলাপ করি। বাই টেকিং পজেশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লেমেন্ট, এটা কত নম্বর সেকশন থেকে? 8 নম্বর, 9 8 নম্বর। থেকে এটা এটা ইমুভেবল। 10 নম্বর, 11 নম্বর, এটা কি মুভেবল প্রপার্টি। মুভেবল। তার মানে এই যে 1 নম্বর যে পয়েন্টটা দেখতেছো, এটা বেসিক্যালি সেকশন 8, সেকশন 9, 10 এবং 11 নিয়ে বলতেছে। বাই টেকিং পজেশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লেমেন্ট। ঠিক আছে, এটা বুঝলা? জি স্যার। আচ্ছা, এটা দেখো, বাই অর্ডারিং এ পার্টি টু ডু দ্য ভেরি অ্যাক্ট, ভেরি অ্যাক্ট মানে কি ওই স্পেসিফিক যে কাজটা ওইটাই, হুইচ হি ইজ আন্ডার অব্লিগেশন টু ডু। এটা বেসিক্যালি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের কথা বলতেছে। মানে তুমি কারোর সাথে চুক্তি করছো কোনো একটা কাজ করার জন্য, তোমাকে ওই কাজটা করার জন্যই আদেশ দেবে। যে তুমি চুক্তি করছো বাড়ি বিক্রি করবা, তোমাকে বাড়ি বিক্রির জন্যই আদেশ দেবে। দ্যাট ইজ তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, যেটা 12 নম্বর সেকশন থেকে শুরু করে তোমার একদম 30 পর্যন্ত। 30 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এটা 5 নম্বর বিতে বলছে। সিতে হচ্ছে বাই প্রিভেন্টিং এ পার্টি ফ্রম ডুইং দ্যাট হুইচ ইজ আন্ডার অ্যান অব্লিগেশন নট টু ডু। কোনো ব্যক্তিকে প্রিভেন্ট করা মানে কি? আটকানো, তাই তো? বাধা দেয়া। কি করা থেকে? কোনো একটা কাজ করা থেকে। কাজটা কেমন? বলতেছে আইনগতভাবে তুমি ওই কাজটা না করার জন্য বাধ্য। অনেক সময় হয় না যে আমরা এই কাজটা না করার জন্য বাধ্য? যেমন কি তুমি কাউকে খুন না করার জন্য বাধ্য না জয়? জি স্যার। তুমি কাউকে নাকে ঘুষি না করার জন্য বাধ্য না?
এগুলো জি আমাদের স্যার, লিমিটেশন না? জি তো স্যার। এইখানে এই কথাই বলতেছে, যখন কোনো ব্যক্তি কোনো একটা কাজ না করার জন্য বাধ্য, তখন তাকে ওই কাজটা থেকে আটকানো। তুমি কারোর সম্পত্তি দখল করে না নেওয়া থেকে বাধ্য। তুমি কি দখল করে নিতে পারো আইনত? পারো না। না স্যার। তুমি কারোর কি বলে সম্পত্তি ধ্বংস করতে পারো? পারো না। ডিস্ট্রয় করতে পারো না। তো এই কাজগুলা তোমার উপরে অব্লিগেশন আছে যাতে তুমি এই কাজগুলা না করো অ্যাজ এ সিটিজেন, তাই না? তো এখানে যেটা বলতেছে, দেখো, এই যে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টে তোমার সিতে, যে বাই প্রিভেন্টিং এনি পার্টি ফ্রম ডুইং দ্যাট হুইচ ইজ আন্ডার অব্লিগেশন নট টু ডু। তো তার মানে সে যে কাজ না করতে বাধ্য, তাকে সেই কাজ যাতে সে না করে এই জন্য কোর্ট তাকে বাধ্য করতে পারে। এইটা সহজ, বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার। এটা তো সহজ। রিসিভার মানে কি বলো তো জয়? স্যার ওই যে কোর্ট যখন কাউকে অ্যাপয়েন্ট করে দেয় হ্যাঁ, মনে কোনো করো একটা একটা সম্পত্তি বিক্রি একটা করার সম্পত্তি ক্ষেত্রে। নিয়ে, একটা সম্পত্তি বিক্রি হবে কিছুদিন পরে, সম্পত্তি নিয়ে মামলা চলতেছে। এখন সম্পত্তির ওপরে তোমার হচ্ছে মনে করো ধান লাগানো হয়েছে। এখন এই ধানটা, মামলা তো চলবে কিছুদিন থেকে কিছুদিন পর্যন্ত, এই ধানটা কি নষ্ট হবে ওখানে পড়ে পড়ে? হবে না। না স্যার, এটার জন্য দুই, রিসিভার দরকার। এই জন্য একটা রিসিভার দরকার, যাতে করে একজন থার্ড পার্টি সে তোমার ওইখানে ঢুকে ওই ধানটাকে চাষ করে সেটা সম্পর্কে সেটা কালেক্ট করে আদালতে জমা দেয়। এদেরকে বলে রিসিভার। সো এটাও তোমার একটা স্পেসিফিক পারফরমেন্স, একটা স্পেসিফিক রিলিফ, যেটা তোমার সেকশন 40-তে দেয়া হয়। তোমরা গেলে দেখতে পাবা এই যে সেকশন 44। সেকশন 44-এ না? জি স্যার। হ্যাঁ, অর্ডার 40-তে আলোচনা করা আছে, যেটা তোমার হচ্ছে আমাদের কি বলে সিপিসি তে স্যার। CPC, ঠিক আছে? তো ওইটার জি সাথে আমার স্যার। একটু গুলাই গেছে। এই যে 44, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। এটা কোর্ট যে কোনো মোডে তোমার অ্যাপয়েন্ট করতে পারে, এবং এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, এবং সেই তাদের যে রাইট ডিউটিস, ওই অ্যাপয়েন্টমেন্ট করার অধিকার, কোর্টের যে রাইট ডিউটিস এবং ওই ব্যক্তির যে রাইট ডিউটিস, এগুলো সব সিপিসিতে আলোচনা করা আছে। ঠিক আছে? ওকে, আরেকটা দেখো তোমরা জিনিসটা, যেগুলোকে এখন ক্লিয়ার হবে তোমাদের কাছে আস্তে আস্তে কোথায় কি আছে। এই যে দেখো লাস্ট একটা হচ্ছে বাই ডিটারমাইনিং অ্যান্ড ডিক্লেয়ারিং দ্য রাইট অফ পার্টিস আদারওয়াইজ দেন বাই অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন। তার মানে কম্পেনসেশন বাদে অন্য কোনো ডিক্লারেশন, কম্পেনসেশন বাদে অন্য কোনো ডিক্লারেশন। এইটা কোথায়? এই যে আর্টিকেল 42 তে ডিক্লারেশন দিছে না? ওখানে কি কম্পেনসেশনের ডিক্লারেশন দেয়? দেয় না। না ওখানে স্যার। তোমার হচ্ছে অন্য কোনো ডিক্লারেশন দিতে পারে। তাহলে আমরা জানলাম টোটাল 5 ধরনের তোমার কি আছে, রিলিফ আছে। স্পেসিফিক রিলিফ আছে স্যার। এটা সেকশন 5-এ আলোচনা করা আছে। এর মধ্যে সেকশন 6 বলতেছে এই যে সি নাম্বার যেটা, সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। কি বলে? প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ না? এই যে দেখো, এটা নিয়ে প্রশ্ন হয় বারবার যে তোমার প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত নম্বর সেকশনে দেয়া আছে? প্রিভিতে দেয়া প্রশ্নটা হয়। সেকশন 6-এ বলা আছে এবং সেটা 5-এর সিতে বলা আছে। ঠিক আছে? তো এটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ কয় প্রকার সেটা নিয়েও প্রশ্ন হইতে পারে। প্রিভেন্টিভ রিলিফ সাধারণত 2 প্রকার। কয় প্রকার? স্যার 2 জয়? প্রকার। 2 প্রকার। 2 প্রকার। এই দেখো, এই যে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই টেম্পোরারি অর পারপেচুয়াল। ইনজাংশনের মাধ্যমে দেয়। ইনজাংশন এখানে কয় প্রকার দেখো তো? 2 প্রকার না? 2 প্রকার স্যার, 2 প্রকার, টেম্পোরারি এন্ড তাহলে পারপেচুয়াল। তাহলে প্রিভেন্টিভ রিলিফ কয় প্রকার হচ্ছে এখানে তোমার? 2 প্রকার। 2 প্রকার। জি স্যার 2 এটা প্রকার। টেম্পোরারি রিলিফ, এটা পারপেচুয়াল রিলিফ। বুঝছো? দেখো, তাহলে প্রতিরোধমূলক প্রতিকার মানে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়? আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় নিষেধাজ্ঞা জারির মাধ্যমে প্রতিরোধমূলক ক্ষমতা মঞ্জুর করতে পারেন। এই নিষেধাজ্ঞা প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে তোমার টেম্পোরারি ইনজাংশন, আর একটা হচ্ছে পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো টেম্পোরারি ইনজাংশনটা আসলে কি রকম আর পারপেচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশনটা কি রকম? এইটুকু বুঝলে আমরা কালকে থেকে এই জিনিসটা র‍্যাপ আপ করব। টেম্পোরারি ইনজাংশন বোঝার জন্য একটা সলিড উদাহরণ আছে, এতটুকু জানলেই চলবে, এর বাইরে কিছু জানা লাগবে না। উদাহরণটা একটু দেখো। কবির সাহেবের জমি সাহেব দখল করে নিছেন। এখন কবির সাহেবের কাজ কি বলতো? প্রাইমারি কাজ কি হবে? রিকভারি অফ পজিশনের মামলা করা, তাই না? জি স্যার। হ্যাঁ, দখল পুনরুদ্ধারের মামলা সে করবে স্বাভাবিকভাবে সেকশন 8-এর আন্ডারে।
কবির সাহেব এখন ধারা 8-এর অধীনে রিকভারি অফ পজিশনের মামলা করেছেন। এই মামলা চলাকালীন সময়ে জমি সাহেব উক্ত জমিতে একটি পুকুর খননের কাজ শুরু করে দিছে। এখন তার জমিটা কি নষ্ট হচ্ছে না? জি স্যার, এই ক্ষেত্রে আমরা ইনজাংশনের জন্য চাইতে পারি। এইখানে একটা আলাদা ইনজাংশনের জন্য একটা অ্যাপ্লিকেশন দেবে। কি দেবে? ওই মামলা চলাকালীন সময় আলাদা একটা অ্যাপ্লিকেশন দেবে। বুঝছো? এই যে দেখো, এই মুহূর্তে কবির সাহেব আদালতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, যাতে করে তার জমিতে কোনরূপ পুকুর খনন না করা হয়। বোঝা গেল? জি এখন স্যার। এটা কতদিন পর্যন্ত চাইতে পারে? এই নিষেধাজ্ঞাটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত, অথবা আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকে। এটা হতে পারে তুমি চাইতে পারো যে এই মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে। কোন মামলা বলো তো? ওই যে স্যার সেই জমির হ্যাঁ, রিকভারি অফ পজিশনের যে রিকভারি মামলাটা অফ করছো। পজিশনের যে মামলাটা স্যার। তুমি বলতে পারো যে যতদিন না পর্যন্ত রিকভারি অফ পজিশনের মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত উনি যাতে কোনো ধরনের পুকুর খনন না করেন, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা তুমি চাইতে পারো সেখানে। অথবা তুমি চাইতে পারো যে ওই জমিতে যাতে কেউ না ঢুকতে পারে, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা তুমি চাইতে পারো। জি স্যার। দিস ইজ টেম্পোরারি ইনজাংশন। এই ইনজাংশনটা আসলে কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য হবে, এবং এটা নর্মালি তোমার একটা মামলা চলাকালীন সময় আরেকটা অ্যাপ্লিকেশনের থ্রুতে চাওয়া হয়। আর পার্মানেন্ট ইনজাংশন যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশনের জন্য একটা নির্দিষ্ট আলাদা একটা মামলাই করা লাগে। ওইটা আসলে একটা মামলা চলতে চলতে আরেকটা অ্যাপ্লিকেশনের থ্রুতে হয় না। পার্মানেন্ট ইনজাংশনের জন্য নিজেই একটা মামলা করতে হয়, বা তোমার হচ্ছে একটা দিতে হয়, তোমার প্লেইন ফাইল করে সেখানে পার্মানেন্ট ইনজাংশন চাইতে হয়, এবং আদালত তখন ওই মামলাটা পুরোটা পড়বে, সেটার মেরিট দেখবে, দেখে তোমার ডিক্রি দেবে। ডিক্রি তো বোঝো আর কি। ডিক্রির মাধ্যমে তোমার ঘোষণা দেবে যে এখানে পার্মানেন্ট ইনজাংশন দেয়া হবে নাকি হবে না। একটা ক্লাসিক উদাহরণ দেখো, সেটা হলো স্টার কাবাব। বানানটা দেখো, স্টার কেবাব নামে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের আদলে একটি স্টার কাবাব নামে প্রতিষ্ঠান খোলা হলো। বুঝছো? এবার মনে করো স্টার কেবাব এই নামে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, তাদের নামের আদলেই আরেকটা প্রতিষ্ঠান স্টার কাবাব নামে প্রতিষ্ঠান খুলছে, এবং একই রকম ভাবে টাইটেল লিখছে আর কি, দেখে যাতে কনফিউজড হয়ে যায় মানুষজন। এতে স্টার কেবাবের অর্থনৈতিক ক্ষতির একটা ভয়ের কারণ সৃষ্টি হয়। এখন এই প্রতিষ্ঠান একটি প্লেইন বা আর্জি দাখিল করে স্টার কাবাবকে যাতে তাদের নাম চিরতরে পরিবর্তন করতে হয়, বা এরকম নাম যাতে তারা চিরতরে ব্যবসা করতে না পারে, তার জন্য নিষেধাজ্ঞা চাইতে পারে। বুঝছো? এখন তাহলে কি করতে হবে? স্টার কেবাবকে একটা মামলা করতে হবে। মামলাতে তাদের প্রুফ করতে হবে যে তাদের স্টার কেবাবের নামে আরেকটা তোমার হচ্ছে স্টার কাবাব একটা দোকান খুলছে। প্রুফ করে মেরিটের উপর ভিত্তি করে আদালত তখন তোমার স্টার কেবাবকে একটা ডিক্রি দিতে পারে, যাতে স্টার কাবাব তাদের নামটা এইভাবে মিসইউজ না করে। এখানে কি আলাদা কোনো মামলা হয়েছিল? মামলা চলতে চলতে তোমার হচ্ছে মামলা করছে? ইটস নট লাইক দ্যাট। না স্যার, হ্যাঁ, এটার জন্য নতুন তুমি করে মামলা করা হয়েছে। আলাদা করে মামলা ফাইল করছো, এবং ওই মামলায় যে ডিসিশনটা আসছে সেটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন, এবং ওই স্টার কেবাব পার্মানেন্টলি আর কোনোদিন তোমার ওই স্টার কাবাবের নাম ইউজ করতে পারবে না। বুঝছো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, আজকের ক্লাসটা আই হোপ তোমরা বুঝবা। এটার সাথে তোমার ওই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের যে বিষয়গুলো, এগুলো খুব কনফিউজিং। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট 12 থেকে যে 30-এর ধারা ইস্যুগুলো, এগুলো খুব কনফিউজিং। এই জিনিসগুলো আমি বুঝাই দেবো আবার। 31, 35 এবং 39-এর পার্থক্যগুলো জানতে হবে আমাদের, ওগুলো আমি তোমাদের দেখাবো। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। কালকে আমরা হচ্ছে তোমার ধারা 54, 55, 56, 57 এই 4টা সেকশন পড়বো। সেকশন পড়ে আমরা হচ্ছে তোমার নতুন করে আবার ট্যাপ আপ করা শুরু করবো এসআর অ্যাক্ট। আর ইন দ্য মেন টাইম আমি লিমিটেশন অ্যাক্টের উপরে কিছু প্রশ্ন দিয়ে দেবো, তোমরা পাশাপাশি লিখতে থাকবা। 1 সপ্তাহ পরে জমা দিও, ঈদের আগে। ঠিক আছে? ওকে স্যার। কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার, প্রশ্ন কোনো নাই? কোশ্চেন নাই। স্যার প্রিভেন্টিভ রিলিফটা তো স্যার কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, তাই না স্যার? হ্যাঁ, ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে। ডিসক্রিশনারি পাওয়ার। সাইম আলী খান বুঝছেন পড়া? জি স্যার, আজকের ক্লাসটা সব থেকে সহজ ছিল স্যার।
আজকে ক্লাসে সহজ ছিল না? বনিয়ামিন বুঝছো? জি স্যার। ওকে, আজমিরি জাহান মিম পড়া বুঝছো? ঠিক আছে, পড়া যেহেতু বুঝছো, ভেরি গুড। নেক্সট ক্লাসে তোমার বাকিটা বুঝাই দেবো, এটা সহজ আছে, বলা ইজি আছে, ক্লিয়ার করে স্যার দেবো তোমাদের। একটা বলো। টাফ, ভালোভাবে পড়তে পারলে স্যার, রেগুলার পড়তে পারলে মনে রাখা সহজ। হ্যাঁ, রেগুলার পড়তে পারলে মনে রাখা সহজ, এটাই হলো কথা। রেগুলার পড়তে হবে, প্রশ্ন হচ্ছে এটা যে তুমি রেগুলার পড়তেছো কিনা। ঠিক আছে, আচ্ছা আজকে এতটুকুই থাক, আমি তোমাদের নেক্সট ক্লাসে বাকিটা শেষ করবো, এন্ড দেন আবার নতুন করে এক সপ্তাহ আমরা রিভিশন করবো। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।